তো আমার খুব আগ্রহ ছিল তাকে দেখার কারণটা কেন আগ্রহ ছিল সেটা পরে বলছি। তো বলছে ঠিক আছে চলো যাই, আনোয়ারের বাসায় যাই, খুশি ভাই বললো। তো আনোয়ার ভাইয়ের বাসায় গেলাম, তো গিয়ে দেখলাম সকাল সকাল চলে গেছি 8টা-9টা, একটা সকাল, কারণ যারা একটু পড়ালেখা করে শিল্প চর্চা করে তারা তো একটু বেলা করে ওঠে বেশিরভাগ লোক। তখন হঠাৎ দেখি যে সেই গলা, আনোয়ার আনোয়ার, এই জয়গুণের গলা, যে বসু ভাই আসছে। তো বসু ভাই যা স্বভাব সুলভ কাঁচা বাংলায় গালি গালাজ সব করে ঢুকলো, সবাই তারা খাওয়ালো, ভাই বসু বস। এই আনোয়ার ভাইয়ের সঙ্গে সাগর ভাইয়ের সঙ্গে তৈরি সম্পর্ক তাদের জগতে। তো আমি একটু কাজ বাজ করে ঢুকলাম। তখন দৈনিক বাংলায় অনেকগুলো লেখা লিখেছি শিল্প সমালোচনা, বসু ভাই পরিচয় করে দিল শিল্প সমালোচক। আমার খুবই শিল্প সমালোচনা আছে নাকি দেশে, এরকম বললো। এবং চেষ্টা করি এটা, এখনো তাই বলি। তারপরে বললো যে বসু ভাই কি খাবেন, নাস্তা করছে? নাস্তা করি না, নাস্তা দাও। নাস্তা কি খাবেন? সবচেয়ে ভালো হয় তো আটার রুটি আর গরুর মাংস দিয়ে খাইলে। আটার রুটি নাই, গরুর মাংস আছে, আপনি একটু বসেন। তারপরে চিত্র খুব বিস্ময়কর, আনোয়ার আটা নিলেন, আটা সিদ্ধ করলেন, কাঁচা আটা না, এবং সেটাতে রুটি বানালেন, তাওয়াই করলেন এবং রুটি বানিয়ে আমাদের তিনি খাওয়ালেন। এই ডলি আপা, ডলি আনোয়ার বা ডলি ইব্রাহিম, এবং আমরা খেলাম সেটা। আমি খুবই বিস্মিত হলাম যে পরিবারের সঙ্গে আমি আগে থেকে কিছুটা চিনতাম। কারণ হচ্ছে নীলিমা আমার খুব প্রিয় শিক্ষক, কারণ হচ্ছে আমার সরাসরি শিক্ষক বাংলা বিভাগে। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তিনি মেঘদূত পড়িয়েছিলেন আমাদের, এটা মনে আছে। তো যার জন্য মেঘদূত সূত্রেই ভারতীয় ক্লাসিক লিটারেচার সম্পর্কে আমরা প্রথম উদ্বুদ্ধ হই নীলিমা ইব্রাহিমের ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই সূত্রে অনেক কথাবার্তা হয়। খুব সুন্দর করুণা বন্দ্যোপাধ্যায় দেশে পথের পাঁচালী, তার করুণা নীলিমা আত্মীয়, এবং যার জন্য আমার কাছে মনে হয় অভিনয়ের জায়গায় কোথাও আমাদের একটা কানেকশন আছে। এখন যেটা বলি, তাকে আমরা কেন স্মরণ করব, এই প্রশ্নটা আসতেই পারে যে ডলি আনোয়ার ছিলেন সবচেয়ে ভালো একটা ছবি যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, সেটা অভিনয় করেছেন, তার অভিনয় করে তিনি পুরস্কৃত হয়েছেন, এবং এই সব বিষয়ের জন্য। তো দুটো কথা বলে শেষ করি, যে দুটো স্মৃতি যাওয়ার অনুষ্ঠান। একটা হচ্ছে তার স্মৃতির কথা বললাম, তার যদি কেন তিনি পুরস্কৃত হলেন বা কেন তাকে আমরা মনে রাখবো, এই প্রসঙ্গটা যদি আসে, ব্যক্তিগত প্রসঙ্গ ছাড়া একটি রাষ্ট্রের সাংস্কৃতিক ইতিহাসের পৃষ্ঠায় তাকে কেন মনে রাখা উচিত অভিনয়ের পর্বে, সেটা বোধহয় আমাদের আগে বিবেচনা করা উচিত। আমাদের যে অভিনয়ের বা নাটকের যে দৈন্য দেখি, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের টেলিভিশনগুলোতে প্রচুর আঞ্চলিক ভাষায় কথা বলা হয়। আঞ্চলিকতা এই দেশের প্রধান বৈশিষ্ট্য। নদী ছক কেটে রেখেছে দেশে, ভূমিগুলো আলাদা বলে বিভিন্ন জনগোষ্ঠী ওই ভূমির মধ্যে বড় হয়ে সেই এলাকার ফুল ফসল জলধারা আকাশ মাটি মিলেমিশে একটা সুর তৈরি করেছে, যার জন্য আঞ্চলিক ভাষাগুলো তৈরি হয়েছে। এবং সেগুলো নিয়ে এক ধরনের হাসি তামাশা করার জন্য প্রতিনিয়ত নাটক হচ্ছে, এবং যেগুলো অত্যন্ত বড় একটা অন্যায়। একটা দেশের সংস্কৃতিবিদকে নিয়ে তামাশা করছে আমাদের চ্যানেলগুলো, এবং ভিডিও করছে মাঝে মধ্যে। কারণ হচ্ছে যে ওই বরিশালের ভাষায়, ময়মনসিংহের ভাষায়, সিলেটের ভাষায় আমার মানুষ কথা বলে, আমার মা কথা বলে, বাবা কথা বলে, এটা তামাশার জন্য। কিন্তু টোনের মধ্যেই কিন্তু কমিউনিকেশন তৈরি হয় মানুষের, সুরের মধ্যে। প্রমিত বাংলায় আপনি কি যে জায়গা থেকে এসেছেন, আপনার মা যদি জিজ্ঞেস করে আপনি কি খেয়েছেন বা তুমি কি খেয়েছো, কেমন লাগবে আপনাকে শুনেন? পুরো ভাষার পরিবেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে, আপনি মাকে আর মা মনে হবে না। সুতরাং এগুলোকে দিয়ে কোনো পপুলার নায়ককে দিয়ে এগুলোকে দিয়ে মজা করা হয়। এই ঈদ পরবর্তী সময়ে এগুলো শোনানো হয়। তারপরে এই ব্যাপারে সচেতন থাকবে। সংস্কৃতির জন্য আঞ্চলিকতা বড় বৈশিষ্ট্য। এই কথা বলার পেছনে বড় কারণ হচ্ছে যে সূর্য দিগল বাড়ি উপন্যাস হিসেবে অন্যতম অমর সৃষ্টি, এবং চলচ্চিত্র হিসেবেও আমরা দেখেছি প্রচুর বিখ্যাত সাহিত্যকর্ম চলচ্চিত্র করতে গিয়ে নষ্ট হয়েছে। সাহিত্যকর্মই মনে রেখেছে, চলচ্চিত্র কেউ মনে রাখেনি। বিখ্যাত রাশিয়ার কথাই ধরেন, রাশিয়ার যে পরিমাণ ঔপন্যাসিক আছে, সেই ছবিগুলা কি ওই অর্থে বিখ্যাত? কয়েকটা ছবি ছাড়া বেশিরভাগ ছবি কিন্তু তৈরি করেছে।
আপনি একটু সুইডেনের কথা বলুন, আপনি যে কোনো ভারতবর্ষের কথা তো বলাই বাহুল্য, অধিকাংশই ব্যর্থ। আর সূর্য দিগলবাড়ি আর পথের পাঁচালী, দেখেন এই যে কানেকশনও আছে একটা, এবং পথের পাঁচালী, সূর্য দিগলবাড়ি এগুলো দিয়ে আমরা আসলে কিন্তু বাঙালির একটা জায়গায় খুঁজতে চাই। এখন এই যে ছবিটা হয়েছে, সেই ছবিটা বড় একটা বৈশিষ্ট্য ছিল যে এটা একটা নিওরিয়ালিস্টিক ছবি, নিওরিয়ালিজম ধরে, এবং আমরা দেখছি ফুটেজ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতিটা সচল ছিল, সেখানে ডকুমেন্টারি আয়োজনটা রাখা হয়েছে। এটা খুব জরুরি ছিল যে 43-এর দুর্ভিক্ষকে কেন্দ্র করে সূর্য দিগলবাড়ির চেয়ে শক্তিশালী কোনো উপন্যাস কিন্তু লেখা হয়নি, কারণ এই বঙ্গে মানুষ কিভাবে সাফার করেছে, এবং এখানকার চরিত্রগুলো আঞ্চলিক ভাষায় কথা বলে, এখান থেকে ময়মনসিংহের ভাষায় কথা বলে, দেখবেন এই ঢাকার এইসব অঞ্চলের থেকে ছেড়ে গেলে, তেজগা থেকে যেভাবে মানুষ কথা বলে, গাজীপুর ছেড়ে গেলে সেই ভাষাটাই কথা বলে কিন্তু। এবং ওই দুর্ভিক্ষটা হয়েছিল কিন্তু রাজনৈতিক কারণে, ইংরেজ সৈনিকদের জন্য খাদ্য গুদামজাত করার জন্য, এবং খাদ্য যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না পারে সেটা বাধাগ্রস্ত করে দুর্ভিক্ষটা তৈরি করা হয়েছিল। ইংরেজ সরকার বা কলোনিয়াল শক্তির বা একটা অপরাজনীতির শিকার হয়েছিল মানুষ। সেই দুর্ভিক্ষ কেন্দ্র করে এই ছবি, এবং সেই ছবি, সেই উপন্যাসকে চলচ্চিত্রায়িত করার জন্য বেছে নেওয়া হলো তার প্রধান চরিত্রটা। আপনারা জানেন যে নারী প্রধান উপন্যাস, নারীবাদী বিষয় আছে এর মধ্যে, যে জীবন সংগ্রাম করছে জীবনকে বেঁচে থাকার জন্য, একান্ত ভাবেই চালের জন্য, ভাত খাওয়ার জন্য, মৌলিক চাহিদা, একটু আশ্রয়ের জন্য। তার ভাত এবং বাসস্থান কোনোটাই ঠিক থাকছে না, তার পরনে কাপড় কম, তার বাসস্থানের জন্য জায়গা অপশক্তির মতো একটা ভর করেছে যেভাবে প্রতিষ্ঠিত, তার চাল আনতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, চাল এক জায়গা থেকে আরেক দিকে ব্যবসা করতে গিয়ে, এরকম একটা জটিল 43-এর মরণোত্তর কলোনিয়াল রাজনীতি ওই সময়ের একটা অভিনয় করতে হবে। কাকে? ডলি ইব্রাহিমকে বা ডলি আনোয়ারকে। এই ডলি আপার এই অভিনয় করতে গিয়ে আপনি একবার লক্ষ্য করে দেখেন, নীলিম ইব্রাহিমের কন্যা, তিনি তখন কিন্তু একটা ক্লাস বিলং করেন, যে ক্লাসটা কিন্তু জয়গুণকে পাঠ করতে পারে, সবাই পাঠ করে, কিন্তু জয়গুণ হতে হবে আমাকে, এবং জয়গুণ হতে হলে কি করতে হবে এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেন। সেটা মনে আমাদের অভিনয় শিল্পীদের উপরে রাখা উচিত। যে জীবনযাপন করে তার বাইরে অভিনয় করতে দিলে দেখা যায় সেই অভিনয়ের অবস্থা খুবই খারাপ, এবং কোনো কমিটমেন্ট নাই। যেমন ধরেন সাহিত্যের ক্ষেত্রেও তাই, যেই কলোনিতে বড় হয়, মতিঝিল কলোনিতে তার নায়ক নায়িকারা থাকে, যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নায়ক নায়িকারা বিরাজ করে, এবং এটা থেকে বেরিয়ে আসতে পারে না। সুতরাং এই ধরনের ফ্যাশনের মধ্যে কিন্তু এগুলো নেই। এই জয়গুরুর চরিত্রে হওয়ার জন্য কি কি প্রয়োজন ছিল আমি অনেকবার তো দেখেছি এই ছবি। এটা হচ্ছে যে আঞ্চলিকতার কথা বললাম, এই উপন্যাসটিতে প্রচুর প্রবাদ প্রবচন আছে যেগুলো দিয়ে গ্রামের মানুষ কথা বলে। এই আঞ্চলিক বৈশিষ্ট্যটাকে ধারণ করার জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন বরিশালের মানুষের শিরাটা অনেক বড় হয়, কারণ হচ্ছে যেহেতু পানির সঙ্গে সম্পর্কিত, এবং তাদের ভয়েস কিন্তু খুব বড়, কিন্তু সেই তুলনায় অন্য অঞ্চলে কিন্তু তা নয়। এবং এই যে ময়মনসিংহ অঞ্চল বা এইসব অঞ্চলের লোকজনের কিন্তু এক ধরনের অন্যরকম পরিমার্জনা থাকে, আবার আর উত্তরবঙ্গে গেলে অন্যরকম হয়। এই আঞ্চলিকতার মধ্যে যখন জীবন সংগ্রাম করে একটি মানুষ, এবং যখন তার পুষ্টির অভাব রয়েছে, তাকে তার শরীরের গঠন কিন্তু বদলে নিতে হয় অভিনয়ের জন্য। আমরা সবাই জানি অভিনয়ের জন্য শরীরের গঠন বদলে নিতে হয়, বিশেষ করে জেস্টার এবং পোস্টার, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। তার বসে থাকা এবং তার অঙ্গভঙ্গি, দাঁড়িয়ে থাকা এবং তার অঙ্গভঙ্গি, এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি পাল্টে নিতে হয়েছে জয়গুণ চরিত্র বিবেচনা করে ডলি আনোয়ারকে। এটা যে কত বড় ব্যাপার, কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির ব্যাপার। ফিজিক্যাল মানে শারীর নৃতত্ত্বটাকে বুঝতে হবে, যে বাঙালির শরীর, নারী, যে গ্রামীণ প্রেক্ষাপটে দুর্ভিক্ষ তারিখ প্রান্তিক জয়গুণ কিভাবে বসতে পারে, কিভাবে দাঁড়াতে পারে, আমি আপনি বুঝতে পারবো না। এই বসাটা কিন্তু তার বাসায় ছিল না, এই বসাটা কিন্তু তার পরিবারের মধ্যে ছিল না, ওটাকে ভেঙে কিন্তু ডলি আনোয়ার জয়গুণ হতে পেরেছিল। এই জয়ের গুণই কিন্তু জয়গুণ, যেটা ডলি আনোয়ার, এবং এটা কিন্তু অনেক বেশিরভাগ অভিনেত্রীর পক্ষে খুব সম্ভব হয়ে ওঠে না। এবং তার উচ্চারণ, তার কিভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরা এবং কস্টিউম, আপনারা লক্ষ্য করে দেখবেন
43-এ দুর্ভিক্ষে জয়নুলাবেদিনের যে ছবি আছে সেখানে নারীর সংখ্যা বেশি, পুরুষ কম, নারী এবং শিশু বেশি। তার বড় কারণ হচ্ছে নারীর সঙ্গে শিশু যে সম্পর্কিত পুরুষ সেভাবে সম্পর্কিত নয়। এবং এই যে নারী, জয়গুণ এবং মায়গুণ এবং সন্তান, এই যে বলয়টা এটা কিন্তু খুব স্ট্রং এই ছবিতে অন্য যে কোনো জায়গার চেয়ে। আমার কথা হচ্ছে যে এই যে নিজেকে চরিত্রে রূপান্তর করা, চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রতিফলিত করা, মানে ওই চরিত্র হয়ে যাওয়া, এই কঠিন কাজটি একটা খুব উচ্চমার্গীয় সাংস্কৃতিক আবহে বা পারিবারিক আবহে বড় হয়ে টলি আনোয়ার সেটা হতে পেরেছিলেন। এবং তার জন্য কিন্তু আমরা তাকে বলি, আমাদের কিন্তু কখনো মনে হয়নি তিনি নীলিম ইব্রাহিমের মেয়ে, আমাদের বারবারই মনে হচ্ছিল জয়গুণ, এই মায়গুণ এরাই। তো একটা জায়গায় একটু লাউড অভিনয়, সেটা সমালোচনা ছিল, সেটা এখানে বলার বিষয় নয় আজকে। এই সেটা টলি আনোয়ারের ক্ষেত্রে নয়, আমরা অন্য দিয়ে একটা চরিত্র ক্ষেত্রে সেগুলো তো আমরা জানি। এই যে মানুষটি একটা চূড়ান্ত নাগরিক, একটা আপার ক্লাসের নাগরিক, এই বিষয়ে সেই নারী কি করে হলো, এবং তার বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যায় এগুলোর প্রতি তার ভীষণ ভাবেই আগ্রহ ছিল। তার নারী চরিত্র সম্পর্কে তার লেখা পড়তে গিয়ে দেখবেন তার যোগাযোগের কুমুদিনী বা অন্যান্য অনেক উপন্যাসের চরিত্র তার প্রিয় ছিল। তো আমার মনে হয় যে এইভাবে মূল্যায়নটা করা উচিত টলি আনোয়ারের উপর, এবং দরকার হলে আরো অনেক নায়ক নায়িকাকে নিয়ে একটা প্রামাণ্য গ্রন্থ বের করা উচিত। কারণ সেই কাজটা আমরা করছি না, কিন্তু শ্রদ্ধার জায়গাটা আমরা তৈরি করছি না। বাংলাদেশ সরকার অনেক খাতে অনেক অর্থ ব্যয় করছে, এই কাজটা কেন হবে না? শিল্পকলা একাডেমি দায় দিতে পারে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আমরা যেন ওই বইটা উল্টালে দেখি যে অভিনয় শিল্পের একটা ইতিহাস আছে, সেই শিল্পের ইতিহাস যে কুশীলকরা করেছেন সেই কুশীলকদের পরিচয়টা তুলে ধরা উচিত। কারণ সেটা খুবই উপেক্ষিত। নাটকে উপকৃত, চলচ্চিত্রে তো বটেই। চলচ্চিত্রের প্রতি আমাদের যত আগ্রহ তত ঝুঁক মারবার ব্যাপার আছে। পাশাপাশি একটা ভাবনা কাজ করে সমাজের মধ্যে, আমরা ততটা ভালোবাসি না ভেতর থেকে। চলচ্চিত্রের মধ্যে যারা অভিনয় করেন, অভিনয় যে একটা শিল্প, সৃজনশীলতা, যেটা টলি আনোয়ার প্রমাণ করে দিয়ে গেছে, সেই জিনিসগুলো। আরেকটা যে বিষয় বলে আমি শেষ করবো, সেটা অনেক দুঃখের, যে কোনো কারণেই হোক, টলি আনোয়ার মারা যাওয়ার পরে তার বইয়ের সংগ্রহ, তার বিভিন্ন দেশ থেকে সংগৃহীত নানা কিছু, সেগুলোর মধ্যে আমি কিছুদিন জীবনযাপন করেছিলাম, দেখেছি। অন্য একটা সূত্রে থাকতে হয়েছে, আমি জানি না মামা জানতো কিনা, আমাকে এই জন্য ডেকেছে। তো আমি গিয়ে দেখলাম যে সেখানে ইজিপ্ট থেকে করেছেন বা কেউ দিয়েছে তাকে, বিশেষ করে খুব চমৎকার ইন্দোনেশিয়া যেটা মাদারল্যান্ড বাটিকের কাজ, ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা সবচেয়ে সুদৃশ্য, শ্যাডো থিয়েটারের ডলস এবং প্রচুর বই, যেসব বইয়ের জন্য আমরা অপেক্ষায় থাকতাম, সেগুলো আমি পৃষ্ঠা উঠে দেখলাম, দেখি টলি আপনার নাম লেখা আছে, নিজের বই। এবং আমি ওইখানেই প্রথম দেখলাম মোলা রুশ তুলুজ থেকে জন নিয়ে, এবং একটা ভালো এডিশন যে হয়েছিল এটা আমার জানাই ছিল না। তো ওখানে এরকম প্রচুর বই তার এসে দেখেছি, যেগুলো টলি আপনার বিষয় ছিল। তার ভ্রমণটাকে আমরা আসলে কিন্তু জানিনি, তার ভ্রমণটাকে জানা উচিত। আর সৃজনশীল মানুষের পরিমাপ করা, তাকে অনুধাবন করা, তাকে বোঝা, সেটাও একটা গবেষণার কাজ। একজন চলচ্চিত্রের নায়িকা গবেষণার বিষয়, আমরা কি এটা কখনো ভাবি? কিন্তু ফরাসি দেশ ভাবে, জার্মান ভাবে, ইটালি ভাবে, পাশের দেশ ভারত ভাবে, কিন্তু আমরা কিন্তু কখনোই ভাবি না যে একজন অভিনয় শিল্পী, তাকে নিয়ে একটা গবেষণা হতে পারে। আমরা ছবি তো ছাবি না, এটা এমন বের করতে পারি, কিন্তু একটা গবেষণাও কিন্তু হয়নি। আমার কাছে মনে হয় যে একজন 5জন অভিনয় শিল্পী নিয়ে একটা গবেষণা হতে পারে, কখনোই সেই গবেষণা কর্মটি হয়নি। আমি আশা করবো টলি আনোয়ারের 70তম জন্মজয়ন্তী স্মরণের জন্য যে আয়োজন, এখানে যে এই আয়োজনের মধ্যে থেকে যেন আমরা যারা যেখানেই যাই এই কথাটা বলি যে আমরা যেন সত্যিকার অর্থে টলি আনোয়ারকে শিল্পী হিসাবে স্যালুট জানাই। আপনাদের সবাইকে